হ্যালো, আসসালামু আলাইকুম। লাইফ ইন অস্ট্রিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি সালজবুর্গের ক্যাসিনোতে আছি। আমার পেছনে সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আসলে স্টুডেন্ট কিভাবে আসবে, তাদের প্রসিডিওর নিয়ে আলোচনা করে থাকি সাধারণত। অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করার চেষ্টা করব ধীরে ধীরে। তো আমরা আসলে একটা প্ল্যান নিয়েছিলাম। বেশ কিছুদিন ধরে স্পাউস নিয়ে অনেক ধরনের কোশ্চেন আসতিছে। তো স্পাউস নিয়ে ভিডিও তৈরি করার, স্পাউস রিলেটেড ডিটেলস, কিভাবে স্পাউস সহ আসবে অথবা এখানে আসার পর স্পাউস নিয়ে আসা যায় কিনা, স্পাউস নিয়ে আসলে স্পাউস জব পাবে কিনা, মানে সব ধরনের ডিফিকাল্টিস নিয়ে আসলে আজকে আলোচনা করার চেষ্টা করব। আলটিমেটলি ব্যাপারটা কি, যে স্পাউস নিয়ে আসা একটা ভাস্ট সেক্টর, সেটা নিয়ে আসলে একটা ভিডিওতে বা অল্প কিছুক্ষণের মধ্যে ডিসক্রাইব করা টাফ। আবার খুব বেশি লম্বা হলে সেই ভিডিও আপনারা দেখতে চান না, এটা খুবই স্বাভাবিক। আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি যে আজকের ভিডিওটা চেষ্টা করবেন দেখার। কারণ হচ্ছে স্পাউস নিয়ে যারা আসতে যাচ্ছেন তাদের নিয়েই ভিডিও করছি। তো এখানে দুইটা কোশ্চেন থাকে, আসলে স্পাউস নিয়ে সাথে করে আসা যায় কিনা অথবা এখানে আসার পরে স্পাউস নিয়ে আসা যায় কিনা। দুইটারই অ্যান্সার হচ্ছে ইয়েস। আপনি চাইলে আপনার স্পাউসকে আপনার সাথে করেও নিয়ে আসতে পারবেন। আবার আপনি এখানে অ্যাজ এ স্টুডেন্ট আসছেন, আসার পরে আপনার বেশ কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে আপনার স্পাউসকে এখানে নিয়ে আসতে পারবেন। দুইটাই পসিবল। আমরা আসলে এখানে আসার পরে আপনি অ্যাজ এ স্টুডেন্ট এখানে আসেন, তারপরে আপনার স্পাউসকে নিয়ে আসতে হলে কী কী রিকোয়ারমেন্টস আছে, কী কী প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, সেটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও তৈরি করব। সালজবুর্গে আমাদের এক বন্ধু, সে তার স্পাউস নিয়ে সমস্ত প্রসিডিওরের মধ্যে আছে। তো সেইটা সাকসেসফুল হলে তার একটা ইন্টারভিউয়ের মাধ্যমে আমরা এই পুরো প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, আমার বিশ্বাস তার মুখ থেকে যদি আপনারা শোনেন যে আসলে প্রসেসটা কীরকম, কীভাবে আনবেন, বা কী কী রিকোয়ারমেন্টস থাকে, কী কী ডিফিকাল্টিস থাকে, আর কী কী ফ্যাসিলিটিস আপনি পাইতে পারেন, তার কাছ থেকে শুনলে আসলে খুব বেশি ভালো হবে। তো এইটা একটা অ্যানাউন্সমেন্ট বলতে পারেন যে আমরা একটা সাক্ষাৎকার দিব, খুব দ্রুতই হয়তো দিব। আমরা অপেক্ষা করতেছি, যদি সাকসেসফুলি সব প্রসেস ডান হয়, পজিটিভ রেসপন্স আসে, দেন আমরা এটা নিয়ে আপনাদের সামনে ক্লিয়ার একটা বক্তব্য তুলে ধরব। আর স্পাউস সাথে করে নিয়ে আসা যায় কিনা, এটাও আমি বললাম যে হ্যাঁ, সাথে করে নিয়ে আসা যায়। অনেকেই স্পাউস সহ আসছেন, তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে এবং তাদের অভিজ্ঞতা আসলে আমি শেয়ার করতেছি। আমি তো আর স্পাউস সহকারে আসি নাই, সুতরাং আমি তাদের কাছ থেকে যে ইনফরমেশন আপনারা জানতে চাইছেন, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোশ্চেন করেন, সেটা গ্রুপে হোক, পার্সোনালি হোক, বা আমাদের পেজে হোক অথবা ইউটিউব চ্যানেলে হোক, বিভিন্ন ধরনের কোশ্চেন করেন। তো আমরা সেই কোশ্চেনের আলোকে একটা এই ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করছি, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো স্পাউস সাথে করে নিয়ে আসা যায়। এখন কি কি ডকুমেন্টস লাগে? স্পাউস সাথে করে নিয়ে আসতে হলে আসলে অনেক ধরনের ডকুমেন্টস রেডি করতে হয়। হ্যালো। স্পাউস সাথে করে নিয়ে আসতে হলে আসলে অনেক ধরনের ডকুমেন্টস রেডি করতে হয়। তার ভিতরে মেইন যে ডকুমেন্টস লাগে হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট। এটা তো বুঝতেই পারছেন, অবশ্যই ইংলিশে হতে হবে। ম্যারেজ সার্টিফিকেটটা লাগবে এবং বার্থ সার্টিফিকেট লাগবে স্পাউসের, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, এটা ভিসার আগে আগে করতে হবে। তারপরে হচ্ছে অ্যাকোমোডেশন করতে হবে। অ্যাকোমোডেশন নিয়ে আমি একটু পরে কথা বলবো। ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক আছে। আসলে অনেকেই বলছেন যে হচ্ছে A1 সার্টিফিকেট লাগবে, অনেকেই বলতেছেন যে HSC পাস হলে হবে, অনেকেই বলতেছেন যে ব্যাচেলর থাকলে হবে, অনেকে বলতেছেন যে IELTS থাকলেও হয়। তো এইটা আমি ভিডিও লাস্টে ক্লিয়ার করার চেষ্টা করব। এবং অ্যাকোমোডেশন নিয়েও অনেক ঝামেলা আছে, সেটা নিয়েও ক্লিয়ার করার চেষ্টা করব। ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। ব্যাংক স্টেটমেন্টটা একটু বলে রাখি, ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে মান্থলি 1900 সামথিং, আমি আসলে এক্স্যাক্ট সংখ্যাটা মনে নেই আমার, বাট 1900 প্লাস। এবং সেটা সম্ভবত পুরা এক ইয়ারের জন্যে 23,000 সামথিং হয়। তো 23,000 সামথিংয়ে হয়তো 26-27 লাখ টাকা হয়। কিন্তু এখানে একটা ওরা কোশ্চেন দিয়ে রাখছে, সেটা হচ্ছে আপনার বাসা ভাড়া যদি 365 ইউরোর বেশি হয়, সেক্ষেত্রে হয়তো আপনার ব্যাংক স্টেটমেন্টটা বাড়বে, মানে রেশিও আকারে বাড়বে। আপনার রুম ভাড়া যদি 800 ইউরো হয়, তো সেক্ষেত্রে হয়তো আপনাকে একটা স্টেটমেন্ট দেখাতে হবে বা টাকার অ্যামাউন্টটা বাড়াইতে হবে। যদি আপনার বাসা ভাড়া 1100 হয়, তখন আপনার স্টেটমেন্টের ভ্যালুটা আরও বাড়াইতে হবে।
তো এটা সেফ জোন যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে দুইজন মিলে যদি 40 লাখ টাকা রাখতে পারেন, 35 থেকে 40, এই অ্যামাউন্টটা যদি আপনি স্টেটমেন্ট হিসেবে দেখাইতে পারেন, তাহলে আমি বলবো যে আপনি সেফ জোনে থাকবেন। আর স্টেটমেন্ট অফ লায়াবিলিটি আমরা জানি যে হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসলে এটা লাগে, তো বা স্পন্সরশিপ যেটা আমরা একসাথে বলি না কেন, এইটাও দেখাতে হয়। তো অ্যাজ এ স্টুডেন্ট আপনি যেভাবে দেখাবেন, স্পাউসের ক্ষেত্রে এক ব্যক্তি হতে পারে অথবা আপনি একাধিক ব্যক্তিও দেখাতে পারেন। তবে আমি সাজেস্ট করবো আপনি এক ব্যক্তিকেই দেখান যে স্টুডেন্টকেও স্পন্সরশিপ করতেছে এবং তার লায়াবিলিটি নিচ্ছে। তো স্পাউসের ক্ষেত্রেও তিনি নিলে আসলে অনেক বেশি ডকুমেন্টস রেডি করা লাগে না, আপনি সহজেই এটা রেডি করতে পারবেন। তো এই হচ্ছে ওভারঅল বিষয়গুলো, এই ডকুমেন্টস আপনাদের লাগে। তো ম্যারেজ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট এই দুইটা হচ্ছে আপনি যখন করবেন, করার পরে আপনাকে ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করে নিতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স তো অ্যাজ ইউজুয়াল অ্যাপ্লিকেশন প্রসিডিওর হয়তো কোনো একদিন আমি আলোচনা করব যে আপনি কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স সহজে পাবেন। আর আরেকটা জিনিস থাকে হচ্ছে, অনেকেই কোশ্চেন করেন যে স্পাউসের জন্য আসলে আমি কবে থেকে প্রিপারেশনটা নিব। তো আমার সাজেশন থাকবে, আপনি যখন থেকে সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনি স্পাউস সাথে করেই নিয়ে আসবেন, আপনি যখন ডকুমেন্টস রেডি করবেন তখন থেকে আপনি আপনার সমস্ত ডকুমেন্টস রেডি করা শুরু করে দেন। সাপোজ আপনি যখন বার্থ সার্টিফিকেট তুলছেন আপনার ইংলিশ, তখন আপনার স্পাউসেরটাও তুলে ফেলেন, ম্যারেজ সার্টিফিকেটও কালেক্ট করে রাখেন। তো এগুলো সব যদি মানে রেডি করতে থাকেন, তাহলে সুবিধা হবে কি, আপনি যখন মিনিস্ট্রিতে যাবেন আপনার ডকুমেন্টস অ্যাজ এ স্টুডেন্ট, ছেলে অথবা মেয়ে যেই হোক, যে স্টুডেন্ট হবেন, সে যখন তার ডকুমেন্টস মন্ত্রণালয় থেকে সত্যায়িত করবেন, তখন আপনার স্পাউসের ডকুমেন্টস যদি আপনার সাথে থাকে, আপনি একই সময়ে দুইটা অ্যাটাস্টেশন করে ফেলতে পারবেন। তো এটা একটা বেনিফিট হতে পারে। আর আমি বলবো যে হচ্ছে টাকা পয়সার একটা ফ্যাক্ট আছে, 40 লাখ টাকা দেখাইতে হবে, আপনি সিঙ্গেল স্টুডেন্ট হলে 20 লাখ টাকা। সো আপনি প্রিপারেশনটা মানসিক বলেন, অর্থনৈতিক বলেন, ডকুমেন্টেশন বলেন, সব প্রিপারেশন আপনি যদি শুরু থেকে নেন, তাহলে আপনার জন্য প্রসেসটা ইজি হবে। আদারওয়াইজ কি হবে, আপনি হয়তো ভাবছেন যে ঠিক আছে আমি আগে একটা অফার লেটার পাই, দেন আমি সমস্ত প্রসেসে আগাবো, তখন কিন্তু একটা জটিল হয়ে যেতে পারে। কারণ কি, সব ইউনিভার্সিটি যে আপনার 2 সেমিস্টারের জন্য অফার লেটার দেয় এমনটা না, আবার সব ইউনিভার্সিটি যে আপনার এক সেমিস্টারে আপনার অফার লেটার দিল, সেটা পরের সেমিস্টারের জন্য ডিফার করে দিল, এরকমও না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি অফার লেটার পাইলেন, আপনার হাতে আর সময় আছে 3 মাস। তো 3 মাসের মধ্যে আপনার নিজেরও অনেক ডকুমেন্টেশন রেডি করার ব্যাপার আছে, আবার আপনি স্পাউসের ডকুমেন্টেশনও রেডি করবেন, তো এইটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো যে কাজগুলো আসলে মানে কম অর্থে ডকুমেন্টস রেডি করা যায়, সেগুলো রেডি করে ফেলতে পারেন। এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপারে আসি, সেটা হচ্ছে যে আসলে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট নিয়ে অনেকেই কোশ্চেন করতেছেন যে A1 লাগে নাকি আমি ব্যাচেলরের সার্টিফিকেট, শুধু ব্যাচেলর সার্টিফিকেট দিলেই হবে, নাকি সেটা আবার লিগ্যালাইজ করা লাগবে, নাকি IELTS লাগবে। এই কোশ্চেনটা আসলে অনেক কমন। তো এই কোশ্চেনটার অ্যান্সারটা হচ্ছে এইরকম যে ওদের মেইন কথা হচ্ছে A1 সার্টিফিকেট। তো A1 সার্টিফিকেট যদি থাকে, মানে ডয়েচ A1 যদি আপনার সার্টিফিকেট থাকে, তাহলে আর কোনো কিছুই লাগছে না। আপনি A1 সার্টিফিকেট দিয়ে আপনার স্পাউসের ভিসার জন্য প্রসেস করে দিতে পারবেন, বাকি যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো যদি সাথে থাকে। এখন কথা হচ্ছে A1 যদি না থাকে তখন কি করবে? তখন করবে হচ্ছে অনেকেই বলতেছে, বা এটার আমি নিজেও অনেককে সাজেস্ট করছি যে হচ্ছে HSC পাস হলেই হবে, কিন্তু সিস্টেমটা এরকম না। ওরা হচ্ছে আমাদের দেশে যে এডুকেশন সিস্টেম, HSC পাস করলে আসলে 12 ক্লাস বলে, 12 ক্লাসটা আসলে ওরা অ্যাকসেপ্ট করতে পারে না। তো 13 ক্লাসটা ওরা আসলে হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেল ধরে, এইচএসসি লেভেল বা সেকেন্ডারি লেভেল ধরে, হায়ার সেকেন্ডারি। তো তখন কি হয়, আপনি একটা ঝামেলায় পড়ে যেতে পারেন। তো ব্যাচেলর যদি করা থাকে, সেটা হচ্ছে সব থেকে সেফ জোন হবে। অথবা যদি অনার্সে পড়তিছে, রানিং অবস্থায় আছে, যদি ফার্স্ট সেমিস্টারের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট থাকে, সেটা লিগ্যালাইজ করাইতে হবে। আপনি যদি শুধু এইচএসসিটা করান, তাহলে একটা ডিফিকাল্টিস তৈরি হওয়ার পসিবিলিটি আছে, কারণ ওরা হচ্ছে সরাসরি 12 ক্লাস পর্যন্ত এডুকেশন ওরা হায়ার সেকেন্ডারি এডুকেশন হিসাবে কাউন্ট করে না। সো এখানে একটা ডিফিকাল্টিস আছে। তো যদি আপনি ডয়েচ A1 কোর্স করা না থাকে, তাহলে আপনাকে সার্টিফিকেটের দিকে যেতে হবে। তো সার্টিফিকেটের ক্ষেত্রে ব্যাচেলর করা থাকলে সব থেকে ভালো হয়, এবং আমি সাজেস্ট করব যদি আপনার স্পাউস ব্যাচেলর কমপ্লিট করা থাকে, অবশ্যই আপনি লিগ্যালাইজেশন করে ফেলেন।
কারণ দুইজনারই তখন পসিবিলিটি থাকলো, আপনি এবং আপনার স্পাউস দুইজনাই যদি ব্যাচেলর কমপ্লিট করে থাকেন, দুইজনাই যদি লিগ্যালাইজেশন কমপ্লিট করেন, দুইজনাই অস্ট্রিয়ান বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারছেন। এবং এইখানেই সব থেকে মানে পজিটিভ ব্যাপার হচ্ছে যে পুরা অস্ট্রিয়াতে আপনি গভর্নমেন্ট যে ইউনিভার্সিটিগুলো আছে কোথাও আপনার অ্যাপ্লিকেশন ফি লাগছে না। তাহলে কি হবে, আপনি সহজেই যে কোনো জায়গায় ওদের, আপনি যেহেতু অ্যাজ এ স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছেন, যে প্রসিডিওরে অ্যাপ্লাই করবেন ঠিক সেম প্রসেসেই আসলে আপনি আপনার স্পাউসকে অ্যাপ্লাই করাই দিতে পারবেন বা করতে পারবেন একসাথে। তাহলে একটা বড় বেনিফিটের জায়গা কিন্তু থাকছে। মানে আপনার ক্ষেত্রে যদি 50% চান্স থাকে অফার লেটার পাওয়ার, আপনার স্পাউসের ক্ষেত্রেও কিন্তু সেম 50% থাকছে। দুইজনের মিলে তখন পসিবিলিটি অনেক বেশি বেড়ে যায়। তো আপনার স্পাউস ধরলাম যে অফার লেটার পেয়ে গেল, তখন আপনি ডিপেন্ডেন্ট হিসেবে চলে আসতে পারবেন। তো সেই জন্য আমি বলতেছি শুরু থেকে যখন ডকুমেন্টেশনের কাজটা করবেন, আপনার স্পাউস যদি ব্যাচেলর কমপ্লিট করা থাকে তাহলে তার ডকুমেন্টেশনও সেম টাইমেই আপনি প্রসেসটা করে ফেলতে পারেন, লিগ্যালাইজেশনটা করে ফেলতে পারেন। তাহলে কি হবে, দুইজনেরই পসিবিলিটি বাড়বে। এবং আরেকটা অপশন আছে যে হচ্ছে ধরেন ডয়েচের এগেনস্টে ডয়েচ দেওয়া নেই, আপনি তখন আইএলটিএসটা সাবমিট করতে পারবেন। আইএলটিএস ওরা হচ্ছে B2 লেভেলের চাই, B2 মানে 6.5। তো যদি দেখা যাচ্ছে আপনি এত ঝামেলায় যাইতে যাচ্ছেন না, বা এটা একটা টাকারও ব্যাপার আছে, প্রায় 70 থেকে 80 হাজার টাকা আপনার লাগছে লিগ্যালাইজেশনে, এবং সময়ও লাগছে অনেক, 3 মাস, এখন তো 3 মাসের বেশি লাগছে। তো আপনি যদি দেখা যাচ্ছে আপনি অফার লেটার পেয়ে গেছেন, আপনার হাতে খুব অল্প সময় আছে, আপনার স্পাউসকে আপনি আইএলটিএস পরীক্ষাও বসাইতে পারেন। তাহলে কি হবে, আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে যদি একটা ভালো স্কোর করতে পারে 6.5, তখন সেইটাও ডয়েচের ডয়েচ যে আপনি দিচ্ছেন না বা আপনার A1 সার্টিফিকেট নেই, সেটার সাবস্টিটিউট হতে পারে আইএলটিএস। সো এইটা হচ্ছে কনফিউশন দূর করার জন্য আমি ট্রাই করলাম যে ফার্স্ট অফ অল আপনাকে ওরা চাইবে হচ্ছে ডয়েচের সার্টিফিকেট আছে কিনা, নেই, ওকে ফাইন, তাহলে আপনি ব্যাচেলর বা হায়ার সেকেন্ডারি এডুকেশন ওদের যে স্ট্যান্ডার্ড সেই লেভেলে কমপ্লিট করা আছে কিনা, এবং সেটা কিন্তু অবশ্যই লিগ্যালাইজেশন লাগবে। তাহলে এইটা একটা গেল। আর যদি এগুলোর কোনো কিছুই না থাকে তখন আপনার কাছে আইএলটিএস সার্টিফিকেট আছে কিনা, এবং সেটা 6.5 বা ওদের যে স্ট্যান্ডার্ড B2। তো এইগুলো যদি থাকে তাহলে আপনি বাদবাকি যে ডকুমেন্টসের কথা বললাম, পুলিশ ক্লিয়ারেন্স, বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, এগুলো তো আসলে খুব বেশি জটিল কোনো ব্যাপার না, আপনি সহজেই রেডি করতে পারবেন। তো এরপরে ধরেন আপনি অফার লেটার পাইলেন, প্রসিডিউর সব সেম। আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আপনি সিঙ্গেল পারসন না দিয়ে ডাবল পারসন দিবেন, বা দুইজনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আপনার স্পাউসের জন্য ব্যাংক স্টেটমেন্ট যেটা বললাম, আপনার যদি বাসা ভাড়া বেশি হয় তাহলে আপনি আমি যেটা বললাম যে 40 লাখ টাকা যদি আপনি রাখেন তাহলে সেফ জোনে থাকবেন। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে দিল্লিতে যে এম্বাসি আছে সেখানে আপনি সাবমিট করলেন, এবং প্রসেস অনুযায়ী ওদের যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে সেটা ওরা চাইলো, আপনি সেটা সাবমিট করলেন, এরপরে ভিএফএসে ডকুমেন্টস দিলেন। এই প্রসেসের মধ্যে দিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা হতে পারে, সেগুলো নিয়ে আমি আর ডিসকাস করছি না। এরপরের ধাপটা নিয়ে যেটা সব থেকে বেশি কোশ্চেন আসে, যে স্পাউস সাথে করে নিয়ে আসলেন, ধরলাম যে আপনি ভিসা পেয়ে গেলেন, সব কিছু হয়ে গেল, মেইন প্রবলেমটা হয় কি বাসা ভাড়া নিয়ে। কারণ আমরা সবাই জানি যে অস্ট্রিয়াতে বাসা ভাড়া পাওয়াটা খুবই টাফ। ইভেন আমরা যারা অস্ট্রিয়াতে আসি, আমরা নিজেরাও বাসা ভাড়া নিয়ে অনেক বেশি টেনশনে থাকি, ডরমেটরি পাওয়া নিয়ে না পাওয়া নিয়ে। এখানে আসলে অ্যাকোমোডেশন নিয়ে আসলেই প্রবলেম আছে। সো এবং আপনি যদি কম্পেয়ার করেন ইউরোপের অন্যান্য দেশের থেকে, অস্ট্রিয়ার বাসা ভাড়া কিন্তু বা ডর্ম ভাড়া কিন্তু একটু বেশি। তো সেক্ষেত্রে আপনি যখন স্পাউস নিয়ে আসবেন, অবশ্যই আপনার ক্রাইটেরিয়া থাকবে, সেটা হচ্ছে 31 থেকে 35 স্কোয়ার মিটার, ওরা এটা ওদের স্ট্যান্ডার্ড বলে, এর থেকে বেশি হলেই ভালো হয়। তো এইটা যখন আপনি ম্যানেজ করতে যাবেন, আপনার তখন কিন্তু বাসা ভাড়াটা অনেক বেশি পড়ে যাবে। এবং এখানে সিস্টেম হচ্ছে, আপনি যখন বাসা ভাড়া নেবেন, ধরেন আপনি 700 বা 800 বা মানে যদি আপনি ফরচুনেট ইনাফ হন আর কি, যে 700-800-তে বাসা পেয়ে গেলেন, 700-800 ইউরো আর কি, তখন কিন্তু আপনার ডিপোজিট মানে 3 মাসের অগ্রিম দিতে হবে। তো দেশ থেকেই এতগুলো টাকা পাঠানো বেশ টাফ, বাট কিছু করার নেই, আপনি যেহেতু স্পাউস সহ আসবেন, এই ব্যাকআপটা আপনাকে রাখতে হবে। তার মানে আপনি যখন ডিপোজিট দিবেন, মানে ডিপোজিট করতে হবে আপনাকে, ধরলাম আমি 3000 ইউরো, 3000 ইউরো মানে কিন্তু অনেক টাকা, সেই টাকাটার ব্যাকআপ আপনার থাকা লাগবে।
এবং আসার পরে আপনি যেহেতু মানে 1-2 মাস জব, আপনিও হয়তো সব প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হলে আপনারও 1-1.5 মাস বা 2 মাস ওয়েট করা লাগতে পারে। আপনার স্পাউসের ক্ষেত্রেও সেম, হয়তো 1-2 মাস ওয়েট করা লাগতে পারে। তো এই ব্যাকআপটাও আপনাকে নিয়ে আসা লাগবে, যে আপনি স্পাউস সহ আসলে বাসা ভাড়া বা অন্যান্য খরচ, এই খরচ নিয়ে আমি একদিন ভিডিও করব, যে একটা সিঙ্গেল পার্সন তার আসলে কেমন খরচ হয়। আমি যেহেতু অ্যাজ এ স্টুডেন্ট কীভাবে বাংলাদেশ থেকে আসবেন, কী কী খরচ হয় সেটা নিয়ে একটা ভিডিও করছি, এবং পার্ট টাইম জব নিয়ে একটা ভিডিও করছি, সেগুলো চাইলে চেক আউট করতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলে এগুলো আছে। তো খরচটা কীরকম হয়, অনেকেই কোশ্চেন করেন যে একটা সিঙ্গেল পার্সনের জন্য কেমন খরচ হয়, কাপল সহ থাকলে আসলে কেমন খরচ হয়, সেই খরচ নিয়েও একদিন আলোচনা করব হোপফুলি খুব দ্রুতই। তো এই ব্যাকআপগুলো আপনি মাথায় নিয়ে আসবেন, এই ব্যাকআপটা আপনার থাকা লাগবে। তো ডরমেটরির বাসা পাওয়ার ক্ষেত্রে যে কথাটা বলছিলাম, আপনি যদি অনেকগুলো সিটিতে হোটেল বুকিং হয়, হোটেল বুকিংটা একটু কম্পারেটিভলি ইজি হয়। যেরকম মানে এটা যদিও সিটি টু সিটি অনেক কিছু ভ্যারি করে, এই জন্য আমি এক্স্যাক্টলি আপনাদেরকে বলতে পারছি না যে সংখ্যাটা কত। সংখ্যাটা হচ্ছে যেরকম আপনি যদি ইন্সবুর্গে যান তাহলে 500 থেকে 600 ইউরো আপনাকে ডিপোজিট মানি দেওয়া লাগবে, এবং নন রিফান্ডেবলই হয় ম্যাক্সিমাম। আবার আপনি যদি গ্রাজে যান সেটা হতো 100 ইউরোতে আপনি একটা হোটেল বুকিং দিতে পারছেন। হোটেল বলতে এটা হচ্ছে ওই রকম মানে 5 স্টার 3 স্টার হোটেল না, এইগুলো হচ্ছে এক রুমের, হয়তো রুমের সাথেই কিচেন, রুমের সাথেই টয়লেট। তো এইটা হচ্ছে কাপলদের জন্য এম্বাসি অ্যাকসেপ্ট করে, এবং এই সার্ভিসটা আসলে আছে। তো এইটা আপনাকে খুঁজে বের করতে হবে। সব সিটিতেই যে এগুলো আছে এরকম না, বাট আপনি যখনই অফার লেটার পেয়ে যাবেন তখন অ্যাকোমোডেশন নিয়ে অবশ্যই একটা স্টুডেন্টের থেকে, যখন আপনি স্পাউস সহ আসবেন তখন আপনার অনেক বেশি সচেতন হতে হবে। আপনি যখনই অফার লেটার পাবেন তখন থেকেই আপনাকে অ্যাকোমোডেশনটা ম্যানেজ করার চেষ্টা করতে হবে। সব থেকে বেটার হয় আপনি যে সিটিতে যাচ্ছেন সেই সিটিতে যদি পরিচিত কাউকে ম্যানেজ করতে পারেন, কারণ যারা ওই সিটিতে অলরেডি আছে তাদের জন্য বাসা ম্যানেজ করাটা কম্পারেটিভলি ইজি। সে হয়তো একটা গ্যারান্টি দিতে পারে যে আপনার বাসাটা আমার পরিচিত একজন নিবে, আমি যদি সে সামহাও বাসা ভাড়া দিতে অপারগ হয় তাহলে আমি এই বাসা ভাড়াটা দিব। তো এরকম যদি আপনি পরিচিত কেউ থাকে আপনার, তাহলে সব থেকে বেশি সুবিধা হয় অ্যাকোমোডেশনটা পাইতে। বাট আমি আবারও বলছি, অ্যাকোমোডেশন নিয়ে খুব বেশি সিরিয়াস হবেন। আপনি যখনই অফার লেটার পেয়ে যাবেন তখন থেকেই খুব বেশি সিরিয়াস হয়ে যাবেন, অ্যাকোমোডেশনটা একটু কঠিন অস্ট্রিয়াতে। তো অ্যাকোমোডেশন পেয়ে গেলেন, এখন কোশ্চেন হচ্ছে, সবাই কোশ্চেন করে যে স্পাউস আসলে কতক্ষণ জব করতে পারে, মানে কতক্ষণ পারমিট পায়। তো স্পাউসের ক্ষেত্রে আসলে কোনো লিমিট নাই। আবার দেখেন, স্পাউসের ক্ষেত্রে আমাদের যেরকম আমরা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আসলে আমাদের যে কার্ড আছে, মানে আরপি কার্ড, রেসিডেন্স পারমিট কার্ড, ওখানে উল্লেখই থাকে যে 20 ঘন্টা পার আওয়ার আমি কাজ করতে বা মানে পার উইক কাজ করার জন্য পারমিশন পাই আমি। তো মান্থলি 80 ঘন্টা। কিন্তু স্পাউসের ক্ষেত্রে এইরকম কোনো কিছু উল্লেখ থাকে না। তার মানে কি সে জব পাবে না? অবশ্যই জব পাবে। তো তার পারমিশন হয় হচ্ছে 40 ঘন্টা পার উইক, তার মানে মান্থলি যত হয়, মানে সে ফুল টাইম জব করতে পারবে। তো স্পাউসের ক্ষেত্রে আসলে সিটি টু সিটি জব পাওয়ার ক্ষেত্রে একটু ভ্যারি হয়, কোনো সিটিতে হয়তো দ্রুত জব পাইতে পারে, কোনো সিটিতে একটু দেরি হতে পারে। যেরকম আমি রিসেন্টলি এক কাপলের সাথে কথা বললাম ভিয়েনাতে, সেখানে আসলে স্পাউসের জব পাইতে একটু লেট হচ্ছে, কারণ ওখানে অনেক বেশি অ্যাজাইলাম আছে। তো ওরা দেখা যাচ্ছে স্পাউসের পারমিশনটা এএমএস, আমাদের অস্ট্রিয়াতে যারা ওয়ার্ক পারমিট দেয় সে অর্গানাইজেশনের নাম হচ্ছে এএমএস। তো তারা আসলে সামহাও 2-3 বার রিজেক্ট করছে। তারা কারণ দেখাচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, কারণ হচ্ছে স্পাউস যেহেতু কোনো স্কিল নেই তার, সো লোয়ার লেভেলে জব করতে হলে বা পার্ট টাইম জব আমরা যেগুলো করি সেগুলোর যদি ফুল টাইম করতে চাই তখন ল্যাঙ্গুয়েজটা লাগবে। তো এক্ষেত্রে আমি তার কাছ থেকে যেটা বুঝলাম, যে আপনি যদি স্পাউস হিসাবে আসেন বা আপনি যদি স্পাউস হিসাবে নিয়ে আসতে চান আপনার ওয়াইফ অথবা হাজব্যান্ড যাকেই হোক, অবশ্যই ডয়েচ একটা লেভেল পর্যন্ত শিখবেন। যদি সম্ভব হয় গুয়েত ইনস্টিটিউশন থেকে, এটা ধানমন্ডিতে অবস্থিত, গুয়েত ইনস্টিটিউশন থেকে একটা এক্সাম দিয়ে A1 এর সার্টিফিকেট যদি নিয়ে আসতে পারেন আপনার ক্ষেত্রে অনেকটা ইজি হবে। আবার দেখেন, কম্পারেটিভলি অন্য সিটির কথা যদি আমি বলি, যে গ্রাজ যদি বলি অথবা ইন্সবুর্গ যদি বলি, অথবা আমি যদি সালজবুর্গের কথা বলি, এই সমস্ত সিটিতে আবার জব পাওয়াটা ইজি হয় স্পাউসের ক্ষেত্রে। কারণ আমাদের সিটিতে আমি যতটুকু জানি আসলে এত বেশি ওয়ার্কারই ওরা পায় না কাজ করার জন্য, সার্ভিসের জন্য। তো সেক্ষেত্রে আসলে এটা ফিক্সড আমি বলতে পারছি না যে আপনি 1 মাসের মধ্যেই জব পাবেন। এটা ডিপেন্ড করে আপনি কোন সিটিতে যাচ্ছেন, সেই সিটির কন্ডিশন কীরকম, সেই সিটির এএমএস কতটা ফ্লেক্সিবল, আপনি যেখানে অ্যাপ্লাই করতেছেন সেই অর্গানাইজেশন
আপনাকে নেওয়ার ব্যাপারে কতটা উৎসাহী। কারণ এই অর্গানাইজেশন যখন রিকমেন্ড করে যে এই লোকটাকে আমার প্রয়োজন, আমার লাগবেই, তখন এএমএস আর আসলে খুব বেশি বাধা দেয় না। তো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, এটা আপনি আসলেও বুঝতে পারবেন। সো এই জন্য আমি বলছি যে আপনি যখন স্পাউস সহ আসবেন তখন একটা ভালো অ্যামাউন্ট ব্যাকআপ নিয়ে আসবেন এবং চেষ্টা করবেন আপনি যে সিটিতে যাচ্ছেন সেই সিটিতে আপনি পরিচিত যদি কেউ থাকে তাদের সাথে কন্ট্রাক্ট করে যাওয়া, যাতে জবের ক্ষেত্রে তারা একটা দিক নির্দেশনা আপনাকে দিতে পারে। আপনার স্পাউস কোথায় কোথায় জব খুঁজতে পারে, কী ধরনের জব আসলে তার জন্য সুইটেবল হবে। যদি স্পাউস মানে মেয়ে হয় তাহলে সেক্ষেত্রে মেয়েদের কি কি জব থাকতে পারে, সেই ধরনের কোনো স্কিল সে অর্জন করতে পারে কিনা দেশ থেকে। এই সমস্ত ব্যাপারগুলো একটু চিন্তা করে আসবেন, কারণ বাইরে যখন আসবেন সমস্ত কিছু আপনার নিজেকেই হ্যান্ডেল করতে হবে। তো এই ছিল হচ্ছে ওভারঅল। আপনি যখন অ্যাজ এ স্টুডেন্ট আপনার স্পাউসকে সাথে করে নিয়ে আসবেন তখন বেশ কিছু ডকুমেন্টসের কথা আমি বললাম, আপনি রিকল করতে পারেন বা ভিডিওটা শুরু থেকে আবার দেখতে পারেন যে আপনার একটা সার্টেন অ্যামাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকে মানে আপনার স্টেটমেন্ট দেখাইতে হবে, সেটা 40 লাখ টাকার মতো। তারপরে অ্যাকোমোডেশন একটা বড় ফ্যাক্ট, এটা নিয়ে বারবার করে আমি বলছি। তারপরে ধরেন স্টেটমেন্ট অফ লায়াবিলিটি, এগুলো ম্যানেজ করতে হবে। আর আরও বড় ব্যাপার হচ্ছে যদি মানে সম্ভব হয় দেশ থেকে A1 সার্টিফিকেটটা কমপ্লিট করার বা A1 পর্যন্ত শিখে আসার, সেটা হলে সব থেকে প্যারামুক্ত হতে পারেন। কারণ দেখেন লিগ্যালাইজেশন করতেও আপনার প্রায় 70 থেকে 80 হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে। সেই টাকাটাই যদি আপনি ল্যাঙ্গুয়েজের পেছনে ইনভেস্ট করেন, যদি ঢাকাতে থাকেন আমি অবশ্যই সাজেস্ট করব আপনি ল্যাঙ্গুয়েজটা আপনার স্পাউসকে শিখাই নিয়ে আসবেন। তাহলে কি হবে, আপনি যেহেতু অস্ট্রিয়াতে জার্মান ল্যাঙ্গুয়েজটা খুব বেশি চলে মানে জার্মান ল্যাঙ্গুয়েজই চলে। সো সেক্ষেত্রে সুবিধা হবে কি, তার জব পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে, ফার্দার এখানে সেটেল ডাউন করতে সুবিধা হবে, সব দিক থেকে আসলে সুবিধা হয়। এগুলো আসলে আসার পরে বুঝতে পারবেন। আমি যতই বলি না কারণ এর গুরুত্ব হয়তো আপনি ওইভাবে অনুধাবন করতে পারবেন না। তবে আমার রিকমেন্ডেশন থাকবে, আপনি যদি অপশন আছে IELTS দেওয়ার, যদি অপশন আছে আপনার ব্যাচেলর সার্টিফিকেট লিগ্যালাইজেশন করে জমা দেওয়ার, বাট যেহেতু ওখানে ওরা অ্যাকসেপ্ট করে যে ডয়েচ A1, তো ডয়েচ A1টা করলে আপনার দুই দিক থেকে বেনিফিট। একটা হচ্ছে আপনি এম্বাসিতেও একটা ওদের ফার্স্ট রিকোয়ার্ড ডকুমেন্টস দিতে পারলেন, আবার আপনার ল্যাঙ্গুয়েজটাও শেখা হয়ে গেল। তো এই ছিল ওভারঅল স্পাউস নিয়ে সব দিক নিয়ে আমি যতটুকু আপনাদের কাছ থেকে কোশ্চেন পেয়েছি বা আমাদের টিম যতটুকু কোশ্চেন ম্যানেজ করতে পারছে। অ্যাট দ্য সেম টাইম আমি যতটুক যে কাপলের সাথে কথা বলে ইনফরমেশন গেদার করতে পারছি সেগুলোই চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করতে। যদি কোনো কিছু বাদ পড়ে যায় বা আপনার কোনো কোশ্চেন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন। আর যদি ভিডিওটা মনে হয় যে উপকারে আসছে আপনাদের, তাহলে নেক্সট পার্ট দেখার জন্য ওয়েট করতে পারেন। আমরা হচ্ছে এখানে আসার পরে অ্যাজ এ স্টুডেন্ট তার ওয়াইফকে নিয়ে আসার জন্য কী কী প্রসেস মেনটেন করতে হবে, এবং সেটা আরও জটিল বাট ইম্পসিবল না। যেহেতু আমার ফ্রেন্ডই সমস্ত কিছু কমপ্লিট করে ফেলছে অলরেডি এবং ভিসা ফেসও করে ফেলছে, ডিসিশনটা হয়তো চলে আসবে। ডিসিশন আসলেই হয়তো আমরা একটা ইন্টারভিউ নিয়ে আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার করব। আমি আসলে একদম অনেকেই আমাকে অনেকভাবে কোশ্চেন করেন, আমি সাধারণত যেটা জানি না সেটা অ্যান্সার দিই না, কারণ আমাকে বলতে কোনো সমস্যা নেই যে আমি জানি না। তো আমি যতটুকু ইনফরমেশন অন্যদের এক্সপেরিয়েন্স থেকে জানতে পারছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, ভালো থাকবেন। স্পাউস নিয়ে আজকের মতো এইটুকুই ছিল আমার কাছে ইনফরমেশন। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নেক্সট ভিডিওতে আরও ইনফরমেটিভ কোনো তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।